আমরা আজকে পিআরবি দেখবো 68 থেকে যতদূর যাওয়া যায়। আজকে মনে করছিলাম মোটামুটি 100 শেষ করে দিব, কিন্তু ক্লাসে ডিউটি থাকার কারণে আমরা আগাইতে পারতেছি না। যাই হোক, আজকে 68 ধারা দেখবো। এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ দুইটাই। এই পিআরবি 68 আমাদের হচ্ছে মামলা তদন্তকারী কর্মকর্তা যারা রয়েছেন এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন, এবং যারা জুনিয়র ইনভেস্টিগেশন অফিসার যারা এএসআই হতে চান তাদের উপর জানা দরকার। এই 68 বিধিতে বলছে কেস ডায়েরি সংরক্ষণ। এই কেস ডায়েরিটা কিভাবে সংরক্ষণ করবেন, কোথায় করবেন, কারা সংরক্ষণ করবেন, এটা এই কেস ডায়েরি কে কে দেখতে পারবে, কাদের কাদের ক্ষমতা রয়েছে, এটার সংরক্ষণ করার জন্য কি ধরনের ব্যবস্থা নিবে। এবং এই যখন আমরা সিডিটা পাঠাবো, কেস ডায়েরিটা আমরা যখন সিটি লিখি মামলা তদন্তকারী কর্মকর্তা, যেটা আমরা সিআরপিসি 172 অনুযায়ী তদন্তের যে অগ্রগতি, এবং হচ্ছে পিআরবি 263 এবং 64-তে আমরা সামনের বিধান সেটা অনুসরণ করবো। লেখার নিয়ম কারণ কিভাবে লিখবেন এগুলো বিস্তারিত বলা রয়েছে, বাট এটা বলছে জাস্ট কেস ডায়েরিটা সংরক্ষণ। সংরক্ষণ বলতেই প্রথমে আসতেছে যে নির্দিষ্ট ব্যক্তিরা, একটা ব্যক্তি রয়েছে যারা এই এসপির অনুমোদন নিয়েই কেস ডায়েরিতে দেখতে পারে। একটা সিডি, মামলার সিডি সবাই দেখতে পারে না। আপনি যদি সহকারী কাজ করেন, যদি সেও দেখতে পারে না। এবং এখানে দেখে তদন্তকারী কর্মকর্তা, ওসি, ঊর্ধ্বতন পুলিশ কোর্ট কোর্ট অফিসার। আর এই কেস ডায়েরিটা সবসময় একটা গোপন ডায়েরি হিসেবে বিবেচিত হবে, যেই পর্যন্ত চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হইতেছে। মামলাটা যদি চূড়ান্ত, যদি ফাইনাল রিপোর্ট হয়ে যায় বা মামলাটা শেষ হয়ে যায়, রায় বা খালাস যখন আমরা এফএম হবে, আমরা বলছি যখন কোনো একটা মামলা এফএম হয়ে যায়, অর্থাৎ মামলাটা যখন একটা একটা সিদ্ধান্ত হয়, ফাইনাল মেমোরান্ডাম হয়ে যায় যে কোর্ট থেকে যখন মামলাটা খালাস হয়েছে, তখন কি হবে, তখন এই কেস ডায়েরিটা নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ চূড়ান্ত বা নিষ্পত্তি হলে এটারও একটা কার্যক্রম শেষ হয়। তারপরেও এই ক্যাশ ডকেটের যে কার্যক্রমগুলো নির্ধারিত একটা সময় এসপি অফিসে পাঠানো হয় সার্কেলের মাধ্যমে, থানা এবং সার্কেলের মাধ্যমে। এফএম আসলে কিছু কাজ আছে, আমরা তো একদিন বলছিলাম ক্লাস, এই এসপি অফিসে তখন পাঠানো হয়, তার নির্দিষ্ট সময় সেটা ধ্বংস করে দেয়। যাই হোক, আমরা পর্যায়ক্রমে দেখবো। তাহলে আমরা আজকে দেখবো কেস ডায়েরি সংরক্ষণটা কি, প্রিজার্ভেশনটা কি। যে এই কেস ডায়েরি সংরক্ষণ এই নিরাপদের জন্য অবশ্যই সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। কিভাবে থাকবে, কিভাবে এই কেস ডায়েরিটা কোন খামে পাঠাবেন, এগুলো একটু আমরা দেখবো। প্রথম হচ্ছে এই 68 বিধিতে কেস ডায়েরি কে কে দেখতে পারেন। সিডি, মামলার সিডি, কেস ডায়েরি, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তার মামলা তদন্তের অগ্রগতি যে রিপোর্ট গুলো বা প্রতিবেদন গুলো, এটা হচ্ছে সিডি আকারে প্রেরণ করতে হয়, প্রতিদিনের অংশ। দিনকার 24 ঘন্টা প্রতিদিনকার একটা কি দৈনন্দিন যে একটা অংশ হিসেবে সেটা কার্যক্রম পরিচালনা করে। কখন কি তদন্ত করলেন, তদন্তে কি কি পেলেন, এই স্থানগুলো নির্ণীত করলেন। আমরা ওগুলো 172 করেছি। তো প্রথম হচ্ছে তদন্তকারী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ওসির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ওসি থেকে আপওয়ার্ড, কোর্ট অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট অফিসে নির্ধারিত কর্মকর্তা বা ক্লার্ক, অর্থাৎ এসপি অফিসে যারা ক্লার্ক রয়েছেন, হেড অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, কাজ করেন এসপি স্যারের নির্ধারিত যারা কর্মরত থাকবে, তারাই এই দেখবেন। এবং এসপি কর্তৃক যদি অনুমোদিত কেউ, যদি এসপি যদি এলাও করে, ও দেখবে, তাহলে এটা অন্য কথা। এখানে কিন্তু ওসি থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এখানে সার্কেলকে বোঝানো হয়েছে। সার্কেলে যারা থাকেন, একজন এসপি থাকেন, অথবা এডিশনাল এসপি থাকেন জেলা, আর সেখানে রিডার থাকেন একজন, সে রিডারও দেখেন। তাহলে এখানে আমরা এই 6 ক্যাটাগরি যারা রয়েছে, এই 6 ক্যাটাগরির এই কেস ডায়েরি দেখতে পারেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এসপি যদি চায়, মানে এসপি চাইলে পুলিশও নয় এমন ব্যক্তিকে দেখানো হবে। এসপি যদি মনে করে যে পুলিশ ছাড়া যদি অন্য কেউ দেখতে পারে, এসপি চাইলে দেখতে পারে। এসপি মনে করে যে একটু দেখো, একদম আসছে, এটা দেখতে হবে, এই নো। এসপি নয়, এসপি সহজে সিটি কাউকে এত সহজে পাবলিকে দেখাবে। তো পুলিশ কর্মকর্তা তার কাছে কেস ডায়েরি নিরাপত্তার জন্য সবসময় দায়ী থাকবে, এটা খেয়াল রাখবেন। যে সিডিটা কিন্তু একমাত্র পুলিশ কর্মকর্তার কাছে, এবং সেই নিরাপত্তা দিবে, এবং তার নিরাপত্তার জন্য একজন সেই কর্মকর্তা দায়ী থাকবে। এখন দেখা গেছে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, গত আগের বছর প্রশ্ন আসছিল যে একজন সিডি, একটা সিডি লেখছে তদন্তকারী কর্মকর্তা, কিন্তু সিডি লেখাইছে কি রাইটার দিয়ে। যেহেতু নিয়ম নাই, রাইটার দিয়ে লেখার কোনো বিধান নাই, এটা একটা বহির্ভূত বা একটা পিআরবি বহির্ভূত, কোনো রাইটার দিয়ে মামলা লেখার নিয়ম নাই। যেহেতু নিয়ম নাই, কিন্তু মামলাটা কি করলেন, যে মামলাটা হলো সেটা গোপনীয়তা নষ্ট হয়ে যায়। তো গোপনীয়তা যদি নষ্ট হয়ে যায়, তখন ওই যে রাইটার যিনি থাকবেন তিনি কিন্তু মামলাটার তথ্যটা অন্য কোথাও দিয়ে দিতে পারে। দিবে না সব ক্ষেত্রে, তো সব, কিন্তু দিবে কোনো, এর কোনো গ্যারান্টি আছে? তো রাইটার দিয়ে মামলা লেখালেন, ওই তথ্য আবার যিনি বাদী বা বিবাদীকে তথ্যগুলো দিয়ে দিলেন, এবং কিছু তথ্য ইন্টারনেটে ছেড়ে দিলেন। এই যে বিষয়গুলা, তাহলে কোনো তথ্য যে প্রচার হলো, ফাঁস হলো, এর জন্য দায়ী কে? আয়ু থাকবে। এখন রাইটারকে তথ্য, এখন নিয়ম হচ্ছে, পরবর্তী প্রশ্ন আসলো যে কে কার কি দায় নিরূপণ করো। পরীক্ষায় প্রশ্ন আছে দায়ী দায় দায় নিরূপণ। এখন রাইটার অবশ্যই সে অনলাইনে সার্চে, ডিজিটাল সাইবার অপরাধ করছে, এগুলো অপরাধ হবে, এবং রাইটারদের লেখাইছেন, এবং আপনার বিরুদ্ধেও কি বিভাগীয়মূলক ব্যবস্থা গ্রহণ করবে।
কেস ডায়েরি সবসময় গোপন থাকবে। মামলা চূড়ান্ত নিষ্পত্তি আপিল না পর্যন্ত এই যে এই কেস ডায়েরি কতক্ষণ পর্যন্ত এটা গোপন থাকবে? সিডিটা আহ সিডিটা অবশ্যই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া, মনোযোগ দেন, আপিল সহ, যে আপিল সহ না হওয়া পর্যন্ত গোপন থাকবে এটা। যদি আপিলও করে যে এসপি স্যার একটা মামলাটার রায়, ওই যে যেটা বললাম রায়, সাজাটা কম হয়েছে, এই পর্যন্ত আপিল সহ না হওয়া পর্যন্ত গোপন থাকবে, এটা সবসময় গোপনই থাকে। এমসিকিউ সবসময় পরীক্ষা আসে এমসিকিউ। এখন এখানে সংরক্ষণের নিয়মটা কি? সংরক্ষণ নিয়ম হচ্ছে এটা লক ও চাবির মধ্যে রাখতে হবে। এটা সংরক্ষণ লাগবে, একটা লক ও চাবির মধ্যে থাকবে, লক করা থাকবে একটা বক্সে, নির্দিষ্ট ব্যক্তির নামে সিল করা খামে পাঠাতে। এখন যেখানে আমি যদি সার্কেলে পাঠাই অথবা কমিশনার এসপি অফিসে পাঠাই, তখন এটা অবশ্যই সার্কেলের মাধ্যমে যাবে, সিটিটা সার্কেলের মাধ্যমে যাবে। তো এই এসআর মামলা ক্ষেত্রে হোক জিরো, তবে এটা কিন্তু একটা সিল, থানা থেকে যখন সার্কেলে পাঠাবে একটা সিল করে খামে পাঠাবে, এবং যেখানে খামে পাঠাবো উপর ডান পাশে লেখা থাকবে যে এটা স্কেচ ডায়েরি লিখে প্রেরণ করতে হবে। এটা সিডি, তার মানে গোপন, এটা দেখা শুধু নেই। কিন্তু এখন তো ওপেন ভাবেই মোটামুটি আমরা দেখি সচরাচর থানা থেকে উপরে পাঠাচ্ছে, এটা গোপনীয় হিসেবে আইন অনুসারে চলে। কোর্ট অফিসে গেলেও যদি সিটি যদি কোর্টেও পাঠান লিখতে হবে কোর্ট অফিসে নামে লিখতে হবে, নির্দিষ্ট কোর্ট অফিসে লিখতে হবে, সিএমএম বা যে যে কোর্টে পাঠান। এখন এটা হলো সংরক্ষণ প্রেরণের পরীক্ষা আসতে পারে যে এই সিডি প্রেরণ নিয়ম কি। লক ও চাবির মধ্যে থাকবে, নির্দিষ্ট ব্যক্তি সিল করা খামে পাঠাতে হবে, কেস ডায়েরি লিখে প্রেরণ করতে হবে, এবং কোর্ট অফিসে গেলে নির্দিষ্ট কোর্ট অফিসে পাঠাবে। এটা কিন্তু সংরক্ষণ এবং প্রেরণ করার নিয়ম। এখন যদি বলে এই কেস ডায়েরিটা খুলবে কিভাবে, প্রশ্ন দুই ভাবে আসতে পারে। খুললে কি, এই যে খামে যে পাঠানো হয়েছে শুধুমাত্র প্রাপক কর্মকর্তা খুলতে পারবে, সবসময় খেয়াল রাখবেন সিডিটা খুবই গুরুত্বপূর্ণ। সিডি কিন্তু সবাই খুলতে পারবে না। এই খামটা যিনি দায়িত্বে থাকবেন, অর্থাৎ হয়তো ওই যে সার্কেল থাকলে সার্কেল, কোর্ট অফিসার, ইন্সপেক্টর যারা দায়িত্বে, তো উনি খুলবেন। কিন্তু আমরা কি করি, ওখানে যাওয়ার পর আমরা সার্কেলে আসার সাথে একটা রিসিপ্ট লিখি, নাম্বার ফলে তারিখ দিই, তখন স্যারের কাছে উপস্থাপন করি। তো নিয়ম হচ্ছে উনি, আইনগত উনি শুধুমাত্র প্রাপক কর্মকর্তা খুলতে পারবেন। সে অনুপস্থিত থাকলে তারিখ স্ট্যাম্প করে রাখা যাবে, যদি উনি অ্যাবসেন্ট থাকে তাহলে একটা স্ট্যাম্প করে স্ট্যাম্প করে রাখা যাবে, খোলার নিয়ম। এখন এসপি অফিসের কেস ডায়েরিটা কেমন, এই যেটা আমরা প্রথম দিকেই পড়েছি। এসপি অফিসে কেস ডায়েরি হচ্ছে যে নির্ধারিত ক্লার্ক অফিসার এটা গ্রহণ করবে, নির্ধারিত ক্লার্ক অফিসার এটা গ্রহণ করবে, এসপি তদারকি অফিসার কাছে এটা উপস্থাপন করবে। এটা সবসময় খেয়াল রাখবে যে যিনি ক্লার্ক বা হেড অ্যাসিস্ট্যান্ট যিনি থাকুক না কেন এটা রিসিভ করবে, এবং পরবর্তী এসপি তদারকি অফিসারের কাছে সেটা কি করবে, এটা উপস্থাপন করবে। এখন কোর্ট অফিসে কি করবে, এটা অবশ্যই কোর্ট অফিসে যারা অনুমোদিত রয়েছেন, অ্যাপ্রুভ আছে, তারাই কিন্তু এটা খুলবেন। আর এখন ডায়েরি ব্যবহারটার নিয়ম কি, এই যে সিটিটা আপনি লিখবেন, যে যেহেতু সংরক্ষণের কথা আছে, ডায়েরি ব্যবহার নিয়ম হচ্ছে প্রাপ্ত তারিখ লিখতে হবে। যখন আপনি রিসিভ করবেন লিখছে প্রাপ্ত, রিসিভ রেশ লিখবেন, আপনি আজকে রিসিভ করছেন, আপনার ব্যাক ডেট লিখতে পারবেন না। সিটি কিন্তু সার্কেলে কিন্তু নিয়ম হচ্ছে 15 দিন পর পর সার্কেলের নিয়ম, মামলার সাথে সাথে আপনি 24 ঘন্টার ভিতরে আপনি নিয়ম হচ্ছে সিটি দেওয়ার, কিন্তু আপনার টাইম নেই, যদি ডিএমপি অন্য জেলাতে কাজের পরিপ্রেক্ষিতে নিয়ম হচ্ছে 15 দিন পর পর আপনাকে সার্কেল সিটি দিতে হবে। কিন্তু যদি একেবারে 6 মাস পরে দেন তাহলে আপনার বিরুদ্ধে কি ইস্যু হবে, যে আপনি এই ব্যর্থ ঘটাচ্ছেন, 6 মাস পরে কেন দিচ্ছেন, আপনি কিন্তু তখন ওই রিডার কিন্তু ব্যাক ডেটে লিখতে পারবে না, সে রানিং ডেটটাই দিবে। তখন দেখবে যে 6 মাস পরে ছিল, ওখান থেকে আপনার একটা সিল দিয়ে আপনার সার্কেল একটা কি দিবে, দিবে, যে আপনি কেন এতদিন বিলম্ব করছেন। তাহলে আপনি রিসিভ করবেন এবং কেস অনুযায়ী ফাইল করতে হবে, এবং প্রত্যেকটা সিডি মামলার ডকেট যেভাবে থাকবে সেই ডকেট অনুসারে প্রত্যেকটা মামলার ডকেট, মামলার নাম্বার, বাৎসরিক নাম্বার, ক্রমিক নাম্বার সময় প্রত্যেকটা সিডি আকার হবে, এবং মামলার ওই অনুযায়ী কি হবে, কেস ফাইল রাখতে হবে। সংরক্ষণটা কি, এখন অবশ্যই সংরক্ষণের যে ব্যবস্থা যেখানে রয়েছে স্বতন্ত্র এরকম একটা ডি বক্স ব্যবহার করবে প্রত্যেক থানায়, এখন আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে সবসময় খেয়াল রাখবো কোর্ট অফিসে কিন্তু একটা নিরাপদ লকার, যেখানে সবার কথাই বলছে যে নিরাপদ লকার থাকবে। তো আমরা যেখানে সার্কেলে কাজ করছি থানার সার্কেলে অবশ্যই এরকম দেখা যাচ্ছে আলাদা করে লকারের মতোই মোটামুটি যে স্টিলের ইতে খুব সুন্দর করে মামলা ডকেট করে সাজানো হয়েছে, তো দেখতে বোঝা যায় এটা ডকেট, ডকেট ব্যবস্থাপনা যে সিস্টেম। তো মোটামুটি আমাদের এই যে পিআরবি 68 কেসদারি সংরক্ষণ সম্পর্কে মোটামুটি আমরা দেখলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কেসদারি কে কে দেখতে পারেন, এটা রিটার্নের প্রশ্ন। তারপর হচ্ছে কে কে অনুমতি দিবেন, তারপর হচ্ছে কেসদারি কখন গোপন থাকবে, কোন কোন ক্ষেত্রে, এটা এমসিকিউ আসে, ঘটা সবসময় এমসিকিউ আসে, যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি আপিল না হওয়া পর্যন্ত গোপন থাকবে, এই লাইনটা মুখস্থ করবে। এবং কেসদারি সংরক্ষণ, কেসদারি কিভাবে প্রেরণ করবে এটা একটা প্রশ্ন। কেসদারি খুলবে কিভাবে, খাম খোলার নিয়মটা কি, আর এসপি অফিসে কেস ডায়েরি পেলে কি করবে, কোর্ট অফিসে কেস ডায়েরি পাওয়ার প্রাপ্ত হলে কি করবে, এবং আপনার কেস ডায়েরি যখন রিসিভ করবেন তখন আপনি কি করবেন, পাওয়ার পর, ব্যবহারের পর, এবং সংরক্ষণ কিভাবে করবেন বক্সে, আর কোর্ট অফিসার নিরাপদ লকারে। এই ছিল মোটামুটি আমাদের 68, অর্থাৎ এর সাথে আমরা কানেক্টেড, এটা হচ্ছে সংরক্ষণ। আমরা কিন্তু 263, 64 এবং 172 পর্ব আলাদা হবে।
কেস ডায়েরি দেখার অধিকার তো প্রথমত কার আমরা দেখলাম, সেটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেস ডায়েরি দেখতে পারেন কি? অবশ্যই দেখতে পারেন, ওসি পারেন। ফুড অফিসার কেস দেখতে পারেন কি? অবশ্যই পারেন, হ্যাঁ। এখানে মোটামুটি কেস ডায়েরি সংক্রান্ত যে এই যে এটা দেখেন, এটা পরীক্ষা আসে। কেস ডায়েরি কখন গোপনীয় থাকবে? মামলা চূড়ান্ত নিষ্পত্তি ও আপিলের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আছে আপনাদেরকে অলরেডি মনে পিডিএফ দিয়ে দিছিলাম সকালে। আপনার একটু এটাতে এখান থেকে দেইনি মনে হয়, আর বাকি থেকে দিছি মোটামুটি আপনাদের। ও দিয়ে দেওয়ার কথা না, এগুলো দিছি, সবই দিয়ে দিছি আপনাদের। এবং আজকে আপনারা পরীক্ষাও দিছেন। আজকে কত পাইছেন এখানে জানি না, আজকে আপনারা পরীক্ষাও দিছেন। এই হচ্ছে আমাদের আহ কেস ডায়েরি সম্পর্কে জানলেন। কেস নি ডায়েরি স্যার, প্রশ্ন এখান থেকে করেননি স্যার। আচ্ছা, এখানে না করলে আমরা পরবর্তীতে করবো। এখান থেকে যদি না করি তাহলে এটা কালকে থেকে যাবে, এটাই স্বাভাবিক, সমস্যা নেই। আমি মনে হয় ফেসবুকে দিছি আপনার এখান থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখবো হচ্ছে আমরা 69, মনোযোগ দেন। আমরা কেস ডায়েরি সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছে, এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন। এখন হচ্ছে যেখান থেকে আসে পুলিশ গেজেট, এখন 69 এটা একটা এমসিকিউ, এটা কোনো রিটার্নের প্রশ্ন না। পুলিশ গেজেট ও ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের হচ্ছে এমসিকিউ আসবে, পরীক্ষা আসছিল। এগুলা এইভাবে কেউ পড়ে না, জাস্ট রিডিং করে যান। এখানে কি কি পুলিশ গেজেট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটটা কি আমরা জানি। এই ক্রিমিনাল ইন্টেলিজেন্স আমরা এখানে 69 থেকে শুরু হবে, 71, 72, 73 পর্যন্ত, এগুলো আমরা 72 পর্যন্ত আমরা দেখবো। 71 পর্যন্ত এখানে কি কি ক্রিমিনাল ইন্টেলিজেন্স গুলো কি, গেজেট গুলো কি, এটার প্রকারভেদ কি, কোন গেজেটে গেজেট কত প্রকার ও কি কি, এগুলো একটু দেখবো, এগুলো আপনার জানা দরকার। ক্রিমিনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে কি আমরা জানি, যেটা হলো অপরাধী বা অপরাধ চক্র বা তাদেরকে কার্যকলাপ। এই অপরাধীর যে কার্যকলাপ তাদের সম্পর্কে পরিকল্পিতভাবে তাদের আমরা তথ্য সংগ্রহ করব এবং বিশ্লেষণ করব এবং মূল্যায়ন করব, যা এবং এই মূল্যায়ন করে আমরা কি করবো, যা অপরাধ প্রতিরোধ এবং ডিটেকশন এবং অপরাধ কি এই দমনে কার্যক্রম, আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবে তাদেরকে কি এদের মধ্যে সহায়তা আমাদের কার্যক্রম পরিচালনা করবো। ক্রিমিনাল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার এই ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হলে এটা অনেক বড় একটা লম্বা ক্লাস, প্রায় 10-15 দিন লাগবে শুধু ইন্টেলিজেন্স এর কার্যক্রমে। তো যাই হোক, এগুলো আমাদের পরীক্ষা, ইন্টেলিজেন্স কি এগুলো পরীক্ষা কোনো আসে না, জাস্ট আমরা একটা বেসিক একটা নলেজ দিব, আমরা দেখবো যে পরীক্ষার জন্য। তাহলে আমার পুলিশ গ্যাজেট আর ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেটটা কি এখানে, এখানে বলছে 69 আমরা জাস্ট একটু এখানে দেখবো যে গেজেট সমূহ আমরা দেখবো, অধ্যায়ে বলা রয়েছে যে গেজেটে কি এখানে যে সাপ্তাহিক প্রকাশিত, এটা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়। সকল পুলিশকে তথ্য তো এই কিছু কিছু তথ্য রয়েছে সেগুলো জানানো বাধ্যমূলক। ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থদের জানাবেন যে এখানে কি কি তথ্য আসতেছে। সিআই গেজেট অত্যন্ত গোপনীয় এবং পুলিশ তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যমে, এই কথাগুলো এখানে বলছে। আমরা যদি একটু দেখি, সবাই একটু একটা দাওয়াত দিতে স্যারদের মা দাওয়াত তো দিতে হইব। কোন গাড়ি লয়ে আসার পরে যে ক্লাসের সাথে সাথে বলি যে আপনারা একটু মিউট করবেন, কেউ মানে সরাসরি এসে দোকানপাট খুলে বসে বলে। 69, তাহলে পুলিশ গেজেট, ক্রিমিনালিটিস গেজেট প্রতি সপ্তাহে, এটা এমসিকিউ। মহাপুলিশ পরিদর্শক আইজিপি স্যারের কার্যালয়ে প্রস্তুতকৃত বিতরণ তালিকাভুক্ত সকল সদর দপ্তরে প্রেরণ করা হয়। পুলিশ গেজেট ইন্টেলিজেন্স প্রতি সপ্তাহে পুলিশ মহাপরিদর্শক কার্যালয়ে প্রস্তুতকৃত বিতরণ তালিকাভুক্ত সকল দপ্তরে পাঠানো হয়। আর কোন সংখ্যা যদি না পায় তাহলে সরকারি প্রেসের প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত কর্মনিকট প্রেরণ করতে হবে, এটা এমসিকিউ ছিল। তবে পুলিশ সুপারের অধীনে কোনো দপ্তরের অভিযোগ প্রথম পুলিশ সুপার নিকট, যদি না পায় তাহলে পুলিশ সুপার অধীনে কোনো দপ্তরের অভিযোগ পুলিশ সুপার নিকট প্রেরণ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এই কটা এখান থেকে এমসিকিউ আছে। সকল পুলিশ কর্মকর্তার কর্তব্য হলো গেজেটে যে সকল প্রকাশিত সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। সকল গেজেটে কি কি প্রকাশিত হচ্ছে, কি কি তথ্য আসছে, কি কি ইনফরমেশন আসছে, ইন্টেলিজেন্স গুলো কি, কাকে কি জানাতে হবে, এগুলো আমাদের জানতে হবে। যিনি গেজেট গ্রহণ করবেন তিনি তার অধীনস্থ যারা যারা পড়তে অক্ষম তার প্রাসঙ্গিক বিষয় জানিয়ে দিবেন। যারা পড়তে অক্ষম এই বিষয়গুলো জানাইতে হবে, যে পড়তে হচ্ছে এই তথ্যগুলো আসছে। এবং পরিদর্শনকারীরা কর্মকর্তা এই বিষয়ে তাদের জ্ঞান পরীক্ষা করবেন ইন্টেলিজেন্স সম্পর্কে, গেজেট সম্পর্কে। এবং পুলিশ সুপার তাদের অধীনস্থ ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেটের যথাযথ ব্যবহার সম্পর্কে নির্দেশ দেবেন পুলিশ সুপার। এবং কর্মকর্তাদের মনে করে দিতে হবে যে তারা যেন কেবল নিজ থানা, মহকুমা বা জেলা সীমাবদ্ধ না থাকে, মানে শুধু এই তারা যেন নিজ নিজ থানা বা মহকুমা, নিজ জেলার ভিতরে সীমাবদ্ধ না থাকে। গেজেটে উল্লেখিত বিষয়ে তারা কোনো তথ্য পেলে পুলিশ সুপারের মাধ্যমে অপরাধ তদন্ত বিভাগে প্রেরণকে উৎসাহিত করবে। যদি কোনো তথ্য পাচ্ছে, কোনো চাঞ্চল্য কোনো বিষয়, সেটা পুলিশ সুপারের মাধ্যমে তদন্ত বিভাগে প্রেরণ করতে হবে। এগুলো আমরা দেখবো যে আমরা যে বিভাগে পরীক্ষা দিই, তারপর হচ্ছে পরীক্ষা হচ্ছে এই গেজেটে কোন গেজেটে কোন পার্টে এই পরীক্ষাগুলো হচ্ছে, বিভাগীয় পরীক্ষা হচ্ছে, এগুলো আমরা দেখবো, এগুলোর কথাগুলো। এবং পুলিশ গেজেট কেবল সরকারি ব্যবহারের জন্য, ভেরি ইম্পর্টেন্ট কথা, যে পুলিশ গেজেট শুধু সরকারি ব্যবহারের জন্য, তবে পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ব্যবহারের জন্য এক কপি সদস্য এক কপি সদস্য গ্রহণ করতে পারেন, হতে পারে। তো এই বিষয়ে আবেদন মহাপুলিশের মাধ্যমে কার্যালয়ে করতে হবে।
তাহলে এই ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেট একটি গোপনীয় দলিল, এটি বিক্রয়ের জন্য নয়। এটা কিন্তু বিক্রয়ের জন্য পাবলিসিটি করে কোনো সহজ হবে না। এটা একটা গোপনীয় দলিল। এটা হচ্ছে আমাদের জন্য যে ক্রিমিনাল ইন্টেলিজেন্স একটি গ্যাজেট, এটি গোপনীয় দলিল, এটি বিক্রয়ের জন্য ভেরি ভেরি। এটি কি পরীক্ষায় এমসিকিউ আসে যে নিম্ন বর্ণিত এই ইন্টেলিজেন্স এটা কি নিম্ন কোনটি সঠিক, এটি গোপনীয় দলিল, এটি বিক্রয়ের জন্য নয়, এরকম পরীক্ষা আসে। তাহলে পুলিশ গ্যাজেট ঘন ঘন প্রকাশিত হয়? উত্তর না, এটা হচ্ছে সাপ্তাহিক। বিতরণ তালিকা কোথায় প্রস্তুত করা হয়? যেটা তো মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়। গেজেট না পেলে প্রথম কার কাছে অভিযোগ করবেন? এসপিওতে, যেটা পুলিশ সুপারের কাছে। গেজেট প্রকাশিত বিষয় সম্পর্কে জ্ঞান থাকা কার দায়িত্ব? সেটা সকল পুলিশ কর্মকর্তা, শুধু ওসির নয়। যারা গেজেট পড়তে পারেন তাদের কি বিষয়গুলো জানাবেন? গেজেট কর্মকর্তা তাদেরকে জানাবেন। অধস্তন জ্ঞান কারা পরীক্ষা করবেন? পরিদর্শনকারী যারা থাকবেন তারা কর্মকর্তারা। এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের ব্যবহার সম্পর্কে নির্দেশ কে দিবেন? অবশ্যই পুলিশ সুপার দিবেন। এখানে যে ক্লাসে একটু দেখে নিবেন গেজেটের মূল উদ্দেশ্য কি। এই গেজেটের পুলিশ মূলত গেজেটের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য সরকারি ব্যবহারের জন্য এটা। আর ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেট কি ধরনের দলিল? সেটা অবশ্যই গোপনীয় দলিল। পুলিশ গ্যাজেটের বিষয়বস্তু মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 70, আমরা এই 70 পর্যন্ত আজকে দিব, কারণ হচ্ছে আমার আরেকটু সাক্ষ্য হয়ে যাবো, তো একটু মনোযোগ দেন। পুলিশ গ্যাজেটের বিষয়বস্তুগুলো কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে দেখবেন যে কোন পার্টে কি কি আছে। এটা একটু আপনারা রিডিং করে নেবেন। প্রথম ভাগ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, 6টা পার্টে পুলিশ গ্যাজেট বিষয়বস্তু। আপনারা এগুলো কিন্তু এমসিকিউ পড়েন নাই। এমসিকিউ গুলো এগুলো পড়েন নাই, পরীক্ষা আসবে এবার, আগেরবারও আসছিল। দেখেন, সরকার এই পার্ট 6টা ভাগে ভাগ করছে পুলিশ গ্যাজেটে। কি এই পুলিশ গ্যাজেটে কি কি বিষয়বস্তু থাকবে? প্রথম পার্টে থাকবে সরকারের আদেশ, অন্যান্য প্রাদেশিক গেজেট, অর্থাৎ সরকারের যত আদেশ রয়েছে অন্যান্য যে গেজেটে, তত সরকারি যত আদেশ আছে পার্ট 1 থাকবে গেজেটে। এই যে যত সার্কুলার, যত কিছু আদেশ হয় সরকারি পুলিশ হেডকোয়ার্টার, তারপর সরকারের যত রুলিং আসে সেগুলো পার্ট 1 রাখতে হয়। এই যে যারা সার্কেলে কাজ করেন বা বিভিন্ন দপ্তরে কাজ করেন, গেজেট গুলা এক গেজেটের আলাদা ফাইল রয়েছে, যে পার্ট 1, পার্ট 2, এই ফাইল গুলো আলাদা করে রাখতে হয়। এই যে এসপি অফিস গেজেট গুলো যখন এভাবে প্রত্যেকটা তথ্যগুলো, প্রত্যেক কোন পার্টে কি কি তথ্য আছে ওগুলো বলে যে এই তথ্যটা নিয়ে আসলে কোন পার্ট আছে দেখো। তাহলে পার্ট 2 তে কি কি থাকবে? অফিসারদের বদলি, পদোন্নতি, ছুটি, ডিস্ট্রিক্ট অর্ডার, এসআই তদন্ত, শক্তি, সংখ্যা পরিবর্তন, পরীক্ষা ফলাফল। এই যে পরীক্ষার ফলাফল, আমরা যে পরীক্ষার ফলাফল, পরীক্ষাটাকে পরিবর্তন, পদোন্নতি যা যা কিছু দিচ্ছি সেগুলো হচ্ছে এইখানে এই পার্ট 2 তে থাকে। এই পার্ট 2 গ্যাজেটে থাকে। তো যদি প্রশ্ন আসে যে পুলিশ গ্যাজেটে, পুলিশ গ্যাজেটে আমাদের পুলিশ গ্যাজেটে যে পার্ট 2 তে কি কি থাকে, বা বলতে পারে যে অফিসার বদলি অথবা ডিস্ট্রিক্ট অর্ডার কোন এটা গ্যাজেটের কোন পার্টের অংশ, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে আসতে পারে। এটা করে নেবেন, শর্ট করে দিছি। পার্ট 3 তে পুরস্কারের প্রশ্ন, যে আমরা পুরস্কার টুরস্কার পাই, প্রশংসা পাই, এগুলো পার্ট 3 তে উঠে। এবং পার্ট 4 অন্যান্য প্রদেশ, অন্যান্য যে আমাদের যে অর্ডার গুলো আছে সারা বাংলাদেশে, সেগুলো অন্যান্য প্রদেশের তথ্য থেকে। এবং পার্ট 5 এ হচ্ছে নিষিদ্ধ প্রকাশনা, কিছু বিষয় থেকে নিষিদ্ধ, কি কি নিষিদ্ধ প্রকাশনা আছে সেগুলো উল্লেখ থাকে। এবং সরকারি পুলিশ আদেশ, যে সকল পার্ট 6 সরকারি এবং পুলিশ কিছু কিছু আদেশ হয়, সেগুলো হচ্ছে সরকারের আদেশ। আর হচ্ছে পুলিশ আদেশ কিন্তু এক না, যে পুলিশের যে সকল আদেশ আছে সেগুলো হচ্ছে পার্ট 6 হয়। একটু একটু দেখে নিবেন। এখানে এখানে যেভাবে আপনাদের মেইন বইয়ে যেভাবে আছে, একটু ভালো করে দেখে নিবেন। যে আমি শুধু এই যে পার্ট 2 তে, যেটা হচ্ছে পুলিশ সার্ভিসের অতিরিক্ত পুলিশ হতে আগমন, বদলি টদলি, এগুলো দেখবেন। যে মহাপুলিশ পরিদর্শক, সাব ইন্সপেক্টর দুদক কর্মসূচি, জেলা আদেশ, অতিরিক্ত পুলিশ পদমর্যাদা ভারপ্রাপ্ত নিয়োগের ধারাবাহিকতা মাসে একবার প্রকাশিত হয়। এটা এটা খেয়াল রাখবেন যে এই যে পুলিশ সুপারদের ভারপ্রাপ্ত নিয়োগের ধারাবাহিক এক মাসে একবার প্রকাশিত হয়। আর অসাধারণ পেনশন অনুদানের ত্রৈমাসিক প্রকাশিত হয়। আর অধস্তন কর্মরত পরীক্ষার ফলাফল, এই যে আমরা যেই অধস্তন, আমরা যে পার্ট 2 তে যে আমরা যে পরীক্ষা দেই, অধস্তন কর্মরত বিভাগীয় পরীক্ষার হিসাব, প্রশ্ন পদ্ধতি, কেরানীদের পরীক্ষার ফলাফল, এই পার্ট 2 তে 6 নম্বর অপশনে আমরা সেটা পাই। সুজয় লেখালেখি করো না। পার্ট 6 এ গিয়ে আমরা কিন্তু এটা পাই। এই কারণে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে গ্যাজেটে, আমরা তো জানি না কোন গ্যাজেটে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে। তৃতীয় ভাগে আমরা দেখলাম পুরস্কার, চতুর্থ ভাগে বিভিন্ন বিজ্ঞপ্তি, পঞ্চম ভাগে বিভিন্ন নিষিদ্ধকরণ বিজ্ঞপ্তি থাকে, ষষ্ঠ ভাগে প্রথম ভাগে প্রকাশিত নিয়ম, সরকারি আদেশ, পুলিশ আদেশ, সেগুলো। মোটামুটি এখানে যে এমসিকিউ গুলো আছে একটু দেখে নেবেন, খুবই সহজ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপারদের ভারপ্রাপ্ত নিয়োগের তালিকা ঘন ঘন প্রকাশিত না, সেটা হচ্ছে মাসিক। আর পেনশন অনুদানের বিবরণ কত, এটা কি ঘন ঘন না, এটা হচ্ছে ত্রৈমাসিক। বাহিনীর জনবলে পরিবর্তন কোন ভাগে প্রকাশিত হয়? দ্বিতীয় ভাগে। দেখবেন বিভাগীয় পরীক্ষা ফলাফল কোন ভাগে বলেন তো? এই যে বিভাগীয় পরীক্ষা হয় কোন ভাগে ফলাফল থাকে, সেটা হচ্ছে আমরা দেখলাম এটা পার্ট 2, দ্বিতীয় ভাগে। এগুলো খেয়াল রাখবেন, এভাবে হয়ে যাবে। এভাবেই পরীক্ষা মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, একটু সবাই চলে যাবেন না।
হুম, আচ্ছা, আমরা এই পর্যন্ত নিব। আমরা হচ্ছে সাক্ষ্য চলে যাবো, তো আমি আর 15 মিনিট ক্লাস নিব। আমরা এই এই 3-4টে নিলাম। আমরা আজকে দেখলাম 68, 69, 70। আমাদের আহ এই 70 পর্যন্ত আমরা গ্যাজেট দেখলাম। আমরা দেখলাম আসলে কেস ডায়েরি আর গ্যাজেট সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নিলাম। 70 পুলিশ বিভাগের বিষয়বস্তু, আর 69 আমরা কি দেখলাম, যেটা হচ্ছে ইন্টেলিজেন্স, পুলিশ এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানলাম যে গ্যাজেট সমূহ। তাহলে 68, 69, 70 তিনটা শুধু পেয়ার নিলাম আমরা মোটামুটি। এরপরে আবার ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে যাবো, যেহেতু আজকে আমাদের ডিউটি আছে। আমরা এখন সাক্ষ্য আইনে চলে যাবো। সবাই একটু মনোযোগ দিন।